হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা ডাব্লিউবিসিএস এর প্রতিটি বিষয়ের প্রতিটি টপিক যেভাবে অ্যানালিসিস করছিলাম তারই আজকে পরের টপিকে আসব, যেখানে আমরা আর্ট অ্যান্ড কালচারের পার্টিকুলার স্কাল্পচার পড়াশোনা করছিলাম। আমরা অ্যানশিয়েন্ট হিস্ট্রির পরতে পরতে সমস্ত জিনিসগুলো দেখেছি, তারপর মধ্যযুগের ভাস্কর্য বিদ্যা চর্চাটা আমরা দেখছিলাম। সেখানে লাস্ট ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম সুলতানি যুগে ভাস্কর্য চর্চা কিরকম আকারে হয়েছিল। তো আজকের ক্লাসে সুলতানি যুগের পরের সময়কাল, অর্থাৎ ভারতবর্ষে যখন ইসলাম চলে এসছে, ইসলামী পিরিয়ড চলে এসছে, মুঘলদের শাসন ব্যবস্থা জোরালো হচ্ছে, সেই সময় আর্ট অ্যান্ড কালচার কিভাবে ইভলভড হচ্ছে ভারতবর্ষে, সেই গল্পগুলো আজকে আমরা দেখব। আজকে আমাদের টপিক হচ্ছে মুঘল যুগের ভাস্কর্য চর্চা। যারা যারা আগের দিনের টপিকগুলো দেখোনি, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখো, তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, বা তোমরা প্লেলিস্টে চলে যাও। প্রতিটি বিষয়ের, সেটা ইতিহাস হোক, ভূগোল হোক, পলিটি হোক, ইকোনমি হোক, আর্ট অ্যান্ড কালচার হোক, প্রতিটি বিষয়ের কিন্তু টপিক ওয়াইজ পরপর ক্লাস রাখা থাকছে। সুতরাং সেই টপিকগুলো নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা নয়। প্লাস বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু নোট দেওয়া থাকছে পিডিএফ আকারে, সেটা দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাও। আর যারা পড়াশোনা করছো রেগুলার বেসিসে, আগের থেকে কিন্তু বলে রাখছি মক টেস্ট নেওয়া শুরু হবে, টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু হয়ে যাও। চলো শুরু করে দিই আজকের সেশন। মুঘল যুগের স্কাল্পচার চর্চা। কি ঘটনা ঘটলো যেটা দিল্লির সুলতানি যুগের থেকে সম্পূর্ণ পৃথক হচ্ছে, বা প্রাচীন ভারতের যে স্থাপত্য চর্চা ছিল, ভাস্কর্য চর্চা ছিল, তার থেকে কিভাবে তারা পৃথক ভূমিকা পালন করছে, সেই জিনিসগুলোকে আমরা একে একে দেখব। কি কি দেখতে পাই স্যার? ইসলামী যুগ চললেও মুঘল যুগে কিন্তু সোকল্ড ধর্মীয় যে সহানুভূতি কিংবা ধর্মীয় যে আস্ফালন, এটা কোনোটাই দেখা যায়নি এই সময়কার ভাস্কর্য চর্চাতে। রাদার এরা শিল্পের ওপর মনোনিবেশ করেছিল। স্থাপত্য চর্চা, ভাস্কর্য চর্চার ওপর মনোনিবেশ করেছিল। সেখানে পার্সিয়ান ইনফ্লুয়েন্স কাজ করেছে। আবার ধীরে 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 সময়ের তালে তালে ভারতবর্ষীয় যে ধারা, সেটাও মুঘলদের হাত ধরে নতুন করে আস্তে আস্তে দেখা দিচ্ছিল। কিরকম? মুঘল এম্পায়ার বা মুঘল সাম্রাজ্য, যার উত্থানই হচ্ছে মোটামুটি ষোড়শ থেকে 1900 শতকের সময়কালে, সেটা মূলত ইসলামিক যে সংস্কৃতি তাকেই চরিতার্থ করছে, তাকেই একরকমভাবে বাস্তবায়িত করার চেষ্টা করছে। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, এই ইসলামিক সংস্কৃতি বা ঐতিহ্য কোনো রকমভাবেই কিন্তু যে মানব সংমিশ্রিত বা প্রতিমূর্তি দেওয়া যে মূর্তি স্থাপন করে করে যে ভাস্কর্য চর্চা হতো এতদিন দিনে ভারতবর্ষের মধ্যে, সেই মূর্তি চর্চার বা মূর্তি বানানোর জন্যই যে যে ভাস্কর্য চর্চা বা স্থাপত্য চর্চা, সেটা কিন্তু সরে যাচ্ছে। বরং তারা এই ধার্মিক চর্চাটা বন্ধ করে দিচ্ছে। ভাস্কর্য চর্চা করতে গিয়ে তারা ধর্মকে সেপারেট রেখে দিচ্ছে। তারা বলছে আমরা যখন আর্ট অ্যান্ড কালচার পারফর্ম করবই, তখন শিল্প চর্চা করব, ধর্ম এখানে ইনক্লুড থাকবে না। তার ফলে কি আসছে? অ্যাজ এ রেজাল্ট, আনলাইক আর্লিয়ার ইন্ডিয়ান ডাইনেস্টিস, এর ফলে প্রাচীন ভারতবর্ষীয় যে রাজবংশগুলো যারা কাজকর্ম করে গেছে, যেমন চোল কিংবা দিল্লির সুলতান, এদের মতো করে কিন্তু মুঘলরা কাজকর্ম করেনি। বরং মুঘলরা বড় আকারে, বৃহৎ আকারে বিভিন্ন রকম পাথরের ওপর, রকমারি পাথরের ওপর, দামি দামি পাথরের ওপর তারা নতুন এক ধরনের আর্ট অ্যান্ড কালচার, ভাস্কর্য চর্চাকে নতুন স্বতন্ত্র স্টাইল তারা ইনক্লুড করার চেষ্টা করে। মুঘল পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেখা যায়, যেমন মিনিয়েচার পেইন্টিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদের আর্ট অ্যান্ড কালচারে, তেমনই স্থাপত্য চর্চা অর্থাৎ আর্কিটেকচারও বড়সড় ভূমিকা পালন করছে। এইগুলোর জন্য, সেটা মিনিয়েচার পেইন্টিং হোক কিংবা স্থাপত্যচর্চা হোক কিংবা ভাস্কর্য চর্চা হোক, এইগুলোর জন্য কিন্তু তারা ব্যবহার করছে
ক্যালিগ্রাফিকে, তারা ব্যবহার করছে ডেকোরেটিভ আর্টকে, তারা ব্যবহার করছে অ্যাপ্লাইড অর্নামেন্টেশনকে। অর্থাৎ তারা নকশা, ক্ষুদ্র শিল্প এবং সেগুলো সায়েন্টিফিকভাবে, যেখানে কীভাবে বায়ু চলাচল করতে পারে কি পারে না, আলো বাতাস আসে কি আসে না, এইগুলোর ওপর তারা মন দিচ্ছে রাদার দ্যান ধর্মচর্চা। Sculpture practice therefore were more ornamental and decorative rather than religious. সুতরাং ভাস্কর্য চর্চার যে বিষয়বস্তু সেটা ধর্ম থেকে অনেক গুণ উত্তীর্ণ হয়ে গিয়ে চলে আসছে কি অনেকটা ডেকোরেটিভ, সুনিপুণ এবং পরিবেশন শৈলীতে আরো বেশি করে নিপুণ বা নৈপুণ্যতার একটা উন্নত পর্যায়ে চলে আসছে এই সময়কার মুঘল যুগের ভাস্কর্য চর্চা কিংবা স্থাপত্য চর্চার ক্ষেত্রে। একটু স্পেসিফিক করে নিই আমরা বরং বিষয়বস্তুগুলো কি কি, একটু ডেপথে ঢুকি ধীরে ধীরে। কি বলছে যে ষোড়শ কিংবা সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে যে মুঘলদের স্কাল্পচার চর্চা বা ভাস্কর্য চর্চার সূত্রপাত হচ্ছে, এটা মূলত শুরুর দিকে ইনফ্লুয়েসড হচ্ছে পার্সিয়ান এলিমেন্টস দ্বারা, পারস্য উপাদান দ্বারা তারা মূলত শুরু করছে এই চর্চাটা। পারস্য চর্চার একটা নির্দিষ্ট স্টাইল রয়েছে, দেখো এখানে পারস্য চর্চার একটা বিল্ডিং এর একটা প্রতিমূর্তি দেয়া আছে, এই ধরনের আকার, এই যে দেখতে পাচ্ছ উঁচু উঁচু মিনার, ওপর দিকটা সূক্ষ্ম, এটা কিছুটা অংশে ইসলামিক যুগে মানে সুলতানি যুগে দেখতে পাওয়া গেছিল। গম্বুজের ব্যবহার, একটু আর্টস টাইপের যে যে বড় বড় গ্যাপগুলো, দরজা জানলা, বড় বড় আর্চ শেপ, এই আর্চ শেপগুলো কিংবা জালিকার ব্যবহার দেখতে পাচ্ছ, মানে জালিকার ব্যবহার, পাতার যেমন যে কোনো গাছের পাতায় যেমন জালক থাকে সেই জালক জালিকার মতো করে এই যে স্টাইল, দামি দামি পাথর, পাথরের ব্যবহার, রং বেরঙের পাথর, এবং তার সঙ্গে সঙ্গে শুধু বিল্ডিং নয়, তার সঙ্গে সঙ্গে বাগানের ওপর যে সৌন্দর্যায়ন, এগুলোও কিন্তু ব্যবহারগুলো ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ ধীরে ধীরে পারস্য থেকে উপাদান নিয়ে তারা জার্নি শুরু করলো, ভাস্কর্য চর্চা শুরু করলো, ধীরে ধীরে কিন্তু তারা একটা নতুন রূপভেদ হচ্ছে ভারতবর্ষের জন্য। ভারতবর্ষের যে ইন্ডিয়ান আর্ট ট্র্যাডিশন এবং আর্কিটেকচারাল ট্র্যাডিশন, স্থাপত্য চর্চার যে নিদর্শন, সেটাও কিন্তু কোথাও না কোথাও ধীরে ধীরে স্বতন্ত্র রূপ নিচ্ছে মুঘলদের হাত ধরে, ইন্ডিজেনাস ফর্ম চলে আসছে, একটা ব্লেন্ড হচ্ছে। দিস ফিউশন, এই যে সংমিশ্রণ, গ্র্যাজুয়ালি গ্রেভ রাইজ টু আ ডিস্টিংক্ট মুঘল স্টাইল, ধীরে ধীরে এই চর্চাটা এতটাই ইউনিক হয়ে যাচ্ছে যেটা মুঘল আর্টকে অন্য যুগের, অন্য রাজবংশদের সময়ে যে স্থাপত্য চর্চা চর্চা ছিল তাতে সম্পূর্ণ পৃথক করে তুলছে। এবার তাহলে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছিল, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলাদা করে ইন ডিটেল পড়ছি একটু পরে। ওভারঅল জিনিসগুলো কি এটা যদি দেখে নিতে পারি, দ্য রেইন অফ এম্পায়ার আকবর played a crucial role in nurturing this artistic tradition. মুঘল যুগে স্থাপত্য ভাস্কর্য চর্চার যার হাত ধরে মূলত বেশি করে ইনফ্লাওয়ারিস্ট হচ্ছে, যে শাসকের হাত ধরে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুঘল সম্রাট আকবর। তার আমলেই মূলত এই ইউনিক স্টাইল ইভলভড হচ্ছে। As it was during his time that Mughal art and sculpture reached new heights, নতুন উচ্চতায় এটা পৌঁছে যাচ্ছে। Architectural work of this period displayed elaborate calligraphy, motifs of dense foliage, and structural elements such as domes, chhatris, jarokhas, and arched gateway. এই যে একটু আগেই বললাম নির্দিষ্ট বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছিল, কাঠামোগত বৈশিষ্ট্য রয়েছিল, সেইটাই কিন্তু নতুন রূপ পাচ্ছে আরো বেশি বিশেষভাবে। যেমন ঘন জালিকাযুক্ত যে যে স্ট্রাকচারগুলো, তার ব্যবহার বাড়ছে, ক্যালিগ্রাফির ব্যবহার বাড়ছে, গম্বুজের ব্যবহার বাড়ছে, ছাতা টাইপের ছাত্রিসের ব্যবহার বাড়ছে, জারখার ব্যবহার বাড়ছে, এবং বিভিন্ন দরজা বা খিলানগুলোতে এই যে আর্চ টাইপের যে ডিজাইন, তার ব্যবহার বাড়ছে। দ্য কালচার অফ কনস্ট্রাক্টিং ম্যাগনিফিসিয়েন্ট মনুমেন্টস কন্টিনিউ টু থ্রাইভ আন্ডার হিজ সাকসেসর অ্যাজ ওয়েল। তাহলে এই ধরনের মনুমেন্ট সম্পর্কিত বা মনুমেন্ট যেগুলো খুব ইউনিক স্টাইল হচ্ছিল আকবরের সময় থেকে, পরবর্তীকালে মুঘলদের
পরবর্তী শাসকরাও কিন্তু সেই চর্চাকে বয়ে নিয়ে যান। তারাও তাদের সময়ে বিভিন্ন রকম স্থাপত্য ভাস্কর্যচর্চার ক্ষেত্রে তারা সেই জার্নিটাকে বহাল রাখেন। আর কি দেখবো স্যার? মুঘল মনুমেন্টস আর ওয়াইডলি অ্যাডমায়ার্ড ফর দেয়ার এলিগেন্স, রিফাইনমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড স্টোন কার্ভিং। ইন্টিগ্রেট স্টোন কার্ভিংস, মুঘল মনুমেন্টগুলো, মুঘল যে পার্টিকুলার স্থাপত্য চর্চাগুলো, সেইগুলো মূলত একদম সূক্ষ্ম, ঝকঝকে, তকতকে, একদম মানে নতুন রূপে একদম রিফ্রেশ করে দিচ্ছে, একদম নতুন ভাবে একটা আভিজাত্য, একটা সৌন্দর্য, একটা সূক্ষ্ম পাথরের কাজে পরিপূর্ণ একটা রূপ নিয়ে আসছে। এবং সেই কাজগুলো সবই কিন্তু পাথরের ওপর হচ্ছিল। দ্য স্কিল অফ দিস artisans can be seen in the masterpieces like Taj Mahal, Jama Masjid and the architectural complex inside the Red Fort. এই ধরনের যে দারুণ দারুণ সুন্দর সুন্দর কাজকর্মগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তার উদাহরণ যদি বলা যায় সেটা তাজমহলের পুরো বিল্ডিং জুড়ে, কিংবা রেড ফোর্ট বা লালকেল্লা যাকে বলি আমরা, সেই লালকেল্লার ভিতরের সাইডে যদি কোনোদিন যাও, তাহলে সেখানকার যে নকশা করা আছে, ইভেন জামা মসজিদের যে প্যাটার্ন, সবই কিন্তু এই দারুণ দারুণ শিল্পীদের হাতের কাজ সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় এই ধরনের আর্ট ফর্মকে। দ্য মুঘলস আর অলসো ব্রট ইনোভেশনস লাইক গ্লেজড টাইল ওয়ার্ক, ঝকঝকে তকতকে টালির কাজকর্ম, যাকে আমরা টাইলস বলি, সেই টালির ব্যবহার তারা করছে। খুব ইম্পর্টেন্ট, পিয়েত্রা দুরা ইনলে ইউজিং কালার্ড। পিয়েত্রা দুরা একটা বিশেষ গুণাবলী, যেটা সেই সময় জালক কিংবা পাথরের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র নকশা, আমরা পরবর্তীকালে এইগুলোকে আরো ইনডেপথ পড়ছি, একটু পরের স্লাইডগুলোতে দেখতে পাবো, এই ধরনের নকশা। অ্যান্ড সেমি প্রেসিয়াস স্টোনস, দামি দামি পাথর তো ছিলই, তার সঙ্গে সঙ্গে যেগুলো একটু অদামি, সাধারণ পাথরের থেকে অনেকটাই বেশি গুণী, সেই ধরনের পাথরগুলো তারা ব্যবহার করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেল স্টোনস কার্ভিং, তার সঙ্গে সাথে তারা একদম পাথরের নিখুঁত মানে একদম খোদাই কার্য করেছে, এবং তার সঙ্গে একদম কি বলবো, একদম ডিটেল পলিশ কাজকর্ম করছে, পালিশ করা কাজকর্ম করছে। কোন যুগে? যে যুগে মুঘলদের ভাস্কর্য চর্চা নতুন রূপে, নতুন আঙ্গিক নিচ্ছে। এইবার আমরা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি গল্পগুলো কি। Among the signature features were shallow relief carving of flowers. দেখো, এমনভাবেই পাথরগুলোকে তারা কাট করছে বা কাটাকাটি বা খোদাই করার কাজ করছে, যেন মনে হচ্ছে যে কোনো একটা ফুল বা চারা গাছ তার সমস্ত লতা পাতাগুলোকে একদম সুন্দর করে সুবিন্যস্ত হয়ে রয়েছে, এবং সেগুলো নিপুণ। এবং তার সঙ্গে তাকেই দেখো খোদাই কার্যগুলো যেভাবে করা হয়েছে, যেটা শুধু জীবন্ত, শুধু তাই নয়, সাইন্টিফিক্যালিও সেগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ যখন আমরা শাহজাহানের সময় বিভিন্ন রকম স্থাপত্য দেখব, তখন দেখবে এক ধরনের বাড়ির অভ্যন্তরের মানুষদেরকে আবদালে রাখার জন্য এক ধরনের কাঠের কিংবা পাথরের দেয়াল, যেগুলো ঘর যেগুলো ছিল, সেখানেও জালক, যাকে বাংলায় আমরা ঘুলঘুলি বলি, সেই ধরনের বেশ কিছু নকশা করেছে। এতে কি হতো, বাড়ির যারা আভ্যন্তরীণ ব্যক্তি, বিশেষ করে মহিলা শ্রেণী, তারা বাইরের জিনিস দেখতে পেত। অন্দরমহল আর বাহির মহল দুটোর মধ্যে পৃথকীকরণ থাকতো। আবার যারা অন্দরমহলে রয়েছে তাদেরও কি বলবো, আব্রু টিকে থাকতো তৎকালীন সময়তে, কারণ সেই সময়টা অনেকটা গোড়ামের মধ্যেও ছিল। আবার ওই ঘুলঘুলি থাকার জন্য কিন্তু আলো বাতাস একদম বৈজ্ঞানিকভাবেও কিন্তু খেলতো। তাতে কি হতো, স্বাস্থ্যকর ঘর বাড়ি তৈরি, এখন বলে না সব বাস্তু মেনে বাড়ি ঘর তৈরি করা, ফ্ল্যাট বানানো, তখনকার দিনে কিন্তু যে যে স্থাপত্য যেগুলো হতো সবই কিন্তু বাস্তু মেনে, যেখানে হাওয়া বাতাস খেলতে পারে, ঠিকঠাক থাকে, স্বাস্থ্য ঠিকঠাক থাকে, তাকেই তো বাস্তু বলা হয় ইন জেনারেলি। তো এই পার্টিকুলার যেমন ফুলের নকশা করা হতো পাথরের ওপর কাটাকাটি করে, তেমনি এক্সিকিউটলি পিয়ার্স মার্বেল সিনস, মার্বেলের ওপর বেশ কিছু নিখুঁত খোদাই করতে করতে কতগুলো দৃশ্যায়ন তৈরি করা হতো, জালি করা হতো, দ্যাট এনহ্যান্সড বোথ বিউটি অ্যান্ড ভেন্টিলেশনস ইন স্ট্রাকচার। যেমন সৌন্দর্য তৈরি করতো সেই নকশাগুলো, তেমনি
আলো বাতাস খেলার কাজটাও সেই নকশাগুলো তৈরি করে দিত। দিস এলিমেন্টস, এই যে বিশেষ বৈশিষ্ট্য, রিস্ট দেয়ার পিনাকেল আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ শাহজাহান, এই বৈশিষ্ট্য শাহজাহানের সময় সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এবং সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছিল এই স্ট্রাকচারটাকে, এই আর্ট ফর্মটাকে। when মুঘল আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার অ্যাটেন্ড আনম্যাস্ড স্প্লেন্ডার, এবং এই চর্চা ভারতবর্ষে এতদিন যেসব শাসকরা ছিল, ভারতবর্ষীয় শাসকরা, পরবর্তীকালে ইসলামীয় যেসব শাসকরা এসেছিল সুলতানি যুগে, তাদের থেকে সম্পূর্ণ অনন্য এবং অন্যতম রূপে এই মুঘল আর্ট ফর্ম কিন্তু ভারতবর্ষের বুকে উপস্থিত হয়েছিল। আরেকটু যদি দেখে নিই আমরা, তাহলে কি দেখব, এই ভারতবর্ষের বুকে এই যে নতুন আর্ট ফর্মগুলো আসছে, সেটা কিন্তু ভারতীয়দের মধ্যেও পপুলার হচ্ছে। ভারতীয় বিভিন্ন প্রান্তিক অঞ্চলে যারা শাসক, রিজিওনাল যারা এম্পায়ার যারা ছিলেন, তাদের মধ্যেও পপুলার হচ্ছে এবং তারা তাদের সঙ্গে ভারতীয় যে আনা, ভারতীয় যে নিজস্বতা, তাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে নতুন এক রূপ দিচ্ছে। ভারতীয়রা আরেকটু ব্যাপারটাকে মোল্ড করে দিচ্ছে। যেমন রাজস্থানের যদি আমরা রাজপুতদের বেশ কিছু স্কাল্পচার দেখি, আর্কিটেকচার দেখি, তাহলে সেই একই জিনিস দেখতে পাবো একটু ভিন্ন ধারায়, ভিন্ন রূপে। তার মানে ইন্ডিয়ান ট্র্যাডিশন কিন্তু তখন থাকছে, বাট অলরেডি ধীরে 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 আকবরের সময়কালে আস্তে আস্তে শাহজাহানের সময় যে পার্সিয়ান এলিমেন্টগুলোকে নিয়ে ভিন্ন রূপ নেওয়া হচ্ছে ভারতবর্ষের মধ্যে, ধর্ম সেখানে বাদ, শুধু আর্ট ফর্মের ওপরই জোর দেওয়া হচ্ছে, তার প্যাটার্নটা কিন্তু চলে আসছে ভারতবংশীয় শাসক বর্গের মধ্যেও বা রাজবংশগুলোর মধ্যেও সেখানকার আর্ট কালচারের মাধ্যমে। এইবার আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে একটু নিখুঁত ইন ডিটেল পড়াশোনার চেষ্টা করি, তার কারণ আমি আগেও বলেছি এই চর্চাগুলো করছি। দেখো বাবা, তোমরা যদি রেগুলার বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে থাকো, এসএসসির এক্সাম, দেখবে এক দুটো কোশ্চেন এত ডিটেলে আসে ওখানকার মধ্যেও। এবার জিকের এখন সত্যি সত্যি বলতে গেলে কোনো রকম ভ্যারিয়েশন নেই, কারণ যেখান থেকে পারছে কোশ্চেন তোলা হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং ডেপথেই পড়াশোনা করা দরকার। আর যদি তুমি সত্যি ডাব্লিউবিসিএস এর জন্য পড়তে চাও, মানে সিভিল সার্ভিস তোমাদের টার্গেট হয়, তোমাকে ডিটেল অ্যানালিসিস তো করতেই হবে সমস্ত আঙ্কে জুড়ে। তার কারণ সেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, এই যে এত কারুকার্য করতে পারছে, কারণ কি, টাকা পয়সা ব্যাপক রয়েছে। মুঘল দরবারে সেই সময় অনেক রেভিনিউ জেনারেট হচ্ছিল, তাই জন্য তারা শখে কাজকর্মগুলো করতে পারছে, শিল্পীদেরকে তারা পৃষ্ঠপোষকতা করতে পারছে। যদি টাকা পয়সা না থাকতো তাহলে এত টাকা ওড়াবার পরিস্থিতি কি তৈরি হতো? নিশ্চয়ই না। সুতরাং রেভিনিউ তখন ইম্পর্টেন্ট থাকছে এবং তার জন্যই কিন্তু নানা রকম দামি দামি পাথর, দামি দামি শিল্পীদের যে গুণগান, তাদের যে হাতের কাজ এত বেশি করে তারা দেখতে পাচ্ছি আমরা। নাহলে শিল্পীদের গুণগান সচরাচর কে দিয়ে থাকে, তাই না? তো ওই কথাই বলে না, গেও যোগী ভিক পায় না। তার কারণ যদি সে ভিক কে পাবে? তৎকালীন সময় যদি শাসকরা তাদেরকে একটু গুণগতভাবে তাদেরকে যদি বলে দেয়, আহা এই শিল্পী খুব ভালো, তবে না তাকে দিয়ে অনেকে কাজকর্ম করাবে এবং তিনি তো কাজ করবেন কার আন্ডারে? শাসকের আন্ডারে না। সুতরাং শাসক তিনি সুস্থির থাকছেন খুব বেশি। মুঘলের যে শুরুর দিকে যেসব শাসকরা ছিল, আকবরের যদি পরের দিক থেকে দেখি, তাহলে খুব বেশি দ্বন্দ্ব খুব বেশি আসেনি। ঔরঙ্গজেবের আমলে বেশ কিছু দ্বন্দ্ব এসছিল, আঞ্চলিক বিদ্রোহ দেখা দিচ্ছে, কিন্তু যদি দেখা যায় মুঘল দরবারে ভাতৃদের মধ্যে, ছেলেপুলেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও বাইরের অ্যাটাকগুলো খুব দারুণভাবে কিছু হয়নি। আকবরের সময়কাল থেকে যদি ঔরঙ্গজেবের সময়কালে আসি, তখন মোটামুটি রেভিনিউ ঠিকঠাক, দিল্লির দরবারের যারা মুঘল সম্রাট, তাদের রাজনৈতিক যে দক্ষতা সেটা যথেষ্ট রকমভাবে ঠিকঠাক ছিল, তাহলে রেভিনিউর কোনো সমস্যা হয়নি। দেখা যাক যদি আমরা এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স দেখি মুঘল স্কাল্পচারের সময়, যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি ছিল মুঘল ভাস্কর্যে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে কি বুঝবো? তাকেই দেখো এখানে কি দেখানো হচ্ছে, পার্সিয়ান অ্যান্ড ইন্ডিয়ান আর্কিটেকচার, ব্লেন্ড অফ টার্কিশ। তাকেই দেখো, এই যে খিলান বলা হয়, একটা বাড়ির ভিতরের কড়িকাঠ, ছাদের ওপর যে কড়িকাঠ হতো, এখন তো ঢালাই করে দেওয়া হয়, আগে তো কড়িকাঠ হতো। তাকেই দেখো, সেইগুলো সবই কিন্তু এই কড়িকাঠ তখন আর কাঠের হতো না, তখনকার রাজার বাড়ি, রাজার প্রাসাদ সবই তো পাথরের হবে। তাহলে সেই এই ধরনের বিল্ডিং স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং যে যে পিলারগুলো হচ্ছে, সেই দেখো পিলারের মধ্যে নিপুণ খোদাই কার্য থাকছে
যেখানে দৃশ্যায়ন হচ্ছে, তেমনি আবার বিজ্ঞানগত দিক থেকেও সেটা কিন্তু যথেষ্ট রকম ভাবে জোরদার হচ্ছে। এইটা 2, রেড স্টোন তার ব্যাপক ব্যবহার বাড়ছে। লাল পাথর, লাল পাথরের ওপর এ দেখো খোদাই করে করে এই যে পাতা, লতিকা, লতা, এগুলোর ওপর নানা রকম ডিজাইন বা নকশা করা হচ্ছে। এক্সটেন্সিভ ইউজ অফ হোয়াইট মার্বেল, মার্বেল যেমন সাদা রঙের মার্বেলের ব্যবহার বাড়ছে, এবং তার মধ্যে আবার নানা রকম আলপনার মতো করে বেশ কিছু নকশা কাটা হচ্ছে। তুমি দেখো ইম্পর্টেন্ট বেশ কিছু টোম্ব বা গম্বুজের ব্যবহার হচ্ছে। কনস্ট্রাকশন অফ টোম্ব, এটাও দেখো ভারতবর্ষে মুঘলদের দরবারে বেশ এই ধরনের স্থাপত্য তৈরি করা হয়েছিল। কনস্ট্রাকশন অফ মৌসলিয়ান অ্যান্ড ডোমস, এই ডোম দেখো পার্টিকুলার এই তাজমহলও দেখতে পাওয়া যায়। আবার ইউজলেস অফ জালিজ, জালি এই যে বললাম মানে বাহির মহল এবং অন্দর মহল, এদেরকে আলাদা করার জন্য ওই সাইডে কি আছে এবং বাইরের সাইডে কি সেটা দেখা যাবে না, কিন্তু এই যে জালিকাকার যে স্ট্রাকচার, জালিকা তৈরি করা, এই স্ট্রাকচারে কিন্তু আলো বাতাস খেলবে। আবার বাইরের লোক ভেতরে কিছু দেখতে না পেলেও ভিতরের লোক বাইরের সমস্ত ঘটনা সম্বন্ধে তারা ওয়াকিবহল হচ্ছে, শুনতেও পাচ্ছে, দেখতেও পাচ্ছে, কিন্তু অনেকটা পর্দা টাইপের কাজকর্ম হচ্ছে। এই যে স্টাইলটা, এই যে নকশাগুলো সবই কিন্তু ইভলভড হচ্ছে মুঘলদের সময়। ঠিক আর কি স্যার দেখতে পাবো? এইবার যদি আমরা পার্টিকুলার এই বৈশিষ্ট্যগুলোর ওপর জোর দিয়ে পড়ি, আমরা একটু আগেই বলছিলাম যে আমরা বৈশিষ্ট্যগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খ পড়বো, কারণ মুঘলদের যুগে এই ভাস্কর্য যেহেতু পুরোপুরি পৃথক স্টাইল নিয়ে আসছে ইন্ডিয়াতে, তাই আমাদেরকে ডিটেলিং করতে হবে, ডিটেলিং পড়তে হবে। প্রথমে আমরা যে বৈশিষ্ট্য দেখবো সেটা হচ্ছে আর্কিটেকচারাল অর্নামেন্টেশন, স্থাপত্যগত অলংকার কিভাবে বেড়েছিল এই সময় সেটাকে আমরা দেখব। নাম্বার 1 যদি দেখার চেষ্টা করি, মুঘল মনুমেন্টস, মুঘলদের সময় বেশ কিছু মনুমেন্ট বা স্মৃতিসৌধ যাকে বলা হয়, ওয়ার অ্যাডর্নড উইথ কার্ভড মোটিভস রাদার দ্যান দ্য ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাচুস, মানে শুধুমাত্র প্রতিমূর্তি বা কোনো একটা মূর্তিকে খাড়া করে নকশা করে দেওয়া হলো তা কিন্তু হচ্ছে না। আগেকার দিনে আমরা যখন প্রাচীন ভারতের আর্কিটেকচার পড়ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আমাদের যে কাঙ্ক্ষিত ধর্মীয় চর্চা, সেটা মাইথোলজি হোক কিংবা পুরাণ হোক কিংবা পৌরাণিক গল্প হোক কিংবা মানব বা কোনো প্রাণী, এই সবের কিন্তু একটা প্রতিমূর্তি দাঁড় করানো হতো। ধরো অশোক স্তম্ভ, সেখানে সিংহের মূর্তি, কিংবা পরবর্তীকালে আমরা দেখেছি বুলস বা মানে ষাঁড়ের মূর্তি, এগুলো যেমন ছিল, মানে প্রাণীর মূর্তি যেমন ছিল, তেমনই আমরা দেখেছি গৌতম বুদ্ধ কিংবা মহাবীর জৈন, এদের নানা রকম মূর্তি তৈরি করা হয়েছে বিভিন্ন সময়। এছাড়াও শিব ঠাকুর কিংবা বিষ্ণুদেব কিংবা পার্টিকুলার নানা রকম যে অনেক সময় আমরা বাদশায়নের কামসূত্রে দক্ষিণ ভারতের থেকে নানা রকম প্রতিমূর্তি দেখতে পেয়েছি। তার মানে এই মূর্তি চর্চার থেকে একদম পৃথকভাবে ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাচু না বানিয়ে মুঘল সময় তারা বানানো শুরু করেছিল কার্ভ মোটিভ, একটা বেঁকানো, একটা বাঁকানো একটা নকশা, সেটা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে এবং সেই জোরটা কিন্তু চলে আসছে, এটাও একটা স্মৃতিস্তম্ভ, সেটা মুঘলদের নিজস্ব স্টাইলে বানানো হচ্ছে। পপুলার স্কাল্পচারাল এলিমেন্টস ইনক্লুড, যেসব পপুলার ইম্পর্টেন্ট ভাস্কর্য আমরা মুঘলদের সময় দেখতে পাই, সেই ভাস্কর্যগুলোর যদি আমরা কমন বৈশিষ্ট্য কিছু বার করি, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যদি বার করে নিই, কি কি দেখতে পাবো? নাম্বার 1, ফ্লোরার প্যাটার্ন রয়েছে তাদের। ফ্লোরার প্যাটার্ন মানে এটা কি? সেখানে ভারতবংশীয় ধারা বলেছিলাম পরবর্তীতে সংমিশ্রিত হয়েছিল। ভারতবর্ষের ধারাটা কি? পদ্মের, ভারতবর্ষে একটা বেশ যথেষ্ট রকমভাবে গুরুত্ব রয়েছে পদ্ম ফুলের, তো লোটাস তার নকশা করা হয়েছিল। ভাইন্স কিংবা ক্রিপার্স এদের ব্যবহার হয়েছিল, অর্থাৎ পদ্ম কিংবা লতা কিংবা লতিকা এইগুলোকে নিয়ে তারা ফ্লোরাল মোটিভ, যেমন বেসিক লেভেলে মানে ভিত্তি স্তরে কিংবা উপরের দিকে এইসব নকশা কিন্তু তখন করা হতো। খুব ইম্পর্টেন্ট, জিওমেট্রিক্যাল অ্যারাবাক্স, অর্থাৎ জ্যামিতিক নকশা করা হতো। তার মানে এদের সময়ে নকশাটা আরো বেশি করে গাণিতিক ছিল, আরো বেশি করে জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স তাদের বেশি ছিল, অর্থাৎ জ্যামিতিক গুরুত্ব বেশি করে দেওয়া হয়েছে। যেমন জালিকার্য, আজ যদি মনে করো যে ঘুলঘুলিগুলো বানানো হতো, সেই ঘুলঘুলিতে যেটুকু হাওয়া পাস করতে হবে
কোন অ্যাঙ্গেলে কাটতে পারলে আলো আসবে, বাতাস আসবে, বাইরের লোক ভিতরের লোককে দেখতে পাবে না, তার মানে জিওমেট্রিক্যাল ইম্পর্টেন্স বেশি ছিল বেশ কিছু। জালি ওয়ার্কস, ল্যাটিসাইড স্টোন স্ক্রিনস উইথ ইন্টিগ্রেটেড পারফোরেশনস, অর্থাৎ পার্টিকুলারলি এমনভাবে জালিকা তৈরি করা হতো এবং সেগুলো সব পাথরের, কিন্তু যার মাধ্যমে কিন্তু যেমন আর্ট ফর্মকে আরো বেশি করে বোঝানো হতো, তাদের যে কতখানি দক্ষতা রয়েছে, তেমনভাবেই কিন্তু দেখানো হতো কি বিজ্ঞানকে, বাস্তুতন্ত্রকে। এক্সাম্পল, দ্য মার্বেল ল্যাটিস স্ক্রিনস অফ হুমায়ুনস টম্ব অ্যান্ড তাজমহল। আমরা যদি তাজমহল আর হুমায়ুনের টোম্বকে দেখি তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আরো বেশি করে দেখতে পাবো। ঠিক আরেকটা বৈশিষ্ট্য কি স্যার? ইউজেস অফ পিয়েত্রাদুরা। পিয়েত্রাদুরাকে অন্যরকম ভাবে বলতে পারি প্রাচীনকারী। হোয়াট ইজ পিয়েত্রাদুরা? তাজমহলের ভেতর দিকটা যদি তুমি এই নকশা দেখে থাকো তাহলে পিয়েত্রাদুরা কি তার সঙ্গে তোমার আন্দাজ অনেকটা ক্লিয়ার হওয়ার দরকার। তাকেই দেখো, পিয়েত্রাদুরা একটা ইম্পর্টেন্ট দামি দামি পাথরের সম্ভার এবং তার ওপর সুন্দর জিওমেট্রিক্যাল আলপনা টাইপের নকশা কাটা, একেই আমরা পিয়েত্রাদুরা বা প্রাচীনকারী এই স্টাইল বলছি। আর সিগনিফিক্যান্ট মুঘল কন্ট্রিবিউশন টু ডেকোরেটিভ স্কাল্পচার, পিয়েত্রাদুরাটা এক ধরনের নকশা করার বৈশিষ্ট্য যেটা মুঘলরা তাদের স্থাপত্য ভাস্কর্যের দিকে ব্যবহার করে একটা অন্য লেভেলে নিয়ে গেছিল এই চর্চাটাকে, এই আর্ট অ্যান্ড কালচার, এই ফর্মটাকে। টেকনিক, ইনলেইং সেমি প্রেসিয়াস স্টোনস, দামি দামি পাথরগুলোকে এমন সুন্দর করে পরপর সাজানো হতো। ইনটু মার্বেলস, মার্বেলের মধ্যে দামি দামি পাথরগুলোকে এমনভাবেই বসানো হতো টু ক্রিয়েট ফ্লোরাল অ্যান্ড ন্যাচারালিস্টিক মোটিভ, যেন দেখে মনে হয় সুন্দর কোনো লতাপাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রাকৃতিকভাবে বানানো হয়েছে যেন মনে হতো। এতটাই নিখুঁত, এতটাই নিপুণভাবে তারা তৈরি করত এই খোদাই কর্মকাণ্ডগুলোকে। পারফেক্ট আন্ডার শাহজাহান তাজমহল ইন্টেরিয়ার্স। তাজমহলের যে অভ্যন্তর এখন এই চিত্র দেখতে পাচ্ছি আমরা তোমাদের চোখের সামনে যেটা রয়েছে পিপিটির মধ্যে, দেখো এইখানে এই শাহজাহানের আমলে এই পিয়েত্রাদুরা স্টাইল কতখানি সুনিপুণ। তাজমহল তো আর এমনি পৃথিবীর অন্যতম আশ্চর্য বিষয়বস্তু নয়, এই যে কি কি কষ্ট করে এই জিনিসটা বানিয়েছে এবং তাদের যে কি জিওমেট্রিক্যাল নলেজ এবং তার সঙ্গে সঙ্গে আর্টের যে সেন্স, আলো বাতাসের যে সেন্স, এইটাই কিন্তু সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তার ডাইমেনশনগুলো দেখলেই বোঝা যায় পিয়েত্রাদুরা স্টাইলে তাদের কতখানি দক্ষতা ছিল। আর কি দেখা যায় স্যার? আর কি বৈশিষ্ট্য? আমরা একটুকেই বললাম যে প্রাণী বা মানব মূর্তি বা দেবদেবতার মূর্তির ওপর আর ভারতবর্ষের প্রাচীন শাসকরা যেরকম ভাবে তারা আর্ট অ্যান্ড কালচারকে চর্চা করেছে তেমন চর্চা কিন্তু মুঘল শাসকরা করেনি। তো এই ব্যতিক্রম এক জায়গায় ছিল। কোথায় ছিল? এটা রাজার প্রাসাদে যখন ঢুকতে যাচ্ছ, ঢোকার মুহূর্তে যে সিংহদুয়ার, যে দরজা, যে গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে, সেখানে অনেক সময় এই ধরনের ওই গ্র্যান্ডারকে, ওই সময় দানবীয় সেই যে এন্ট্রিটাকে তাকে আরো বোঝানোর জন্য, রয়্যাল ব্যাপারটাকে, রাজকীয় ভাব বোঝানোর জন্য সেই ধরনের কিন্তু অনেক সময় ফিগারকে ইউটিলাইজ করা হয়েছে, একেবারে হয়নি তা নয়। যেমন দেখতে পাচ্ছ দরজার শুরুর দিকেই হাতি কিংবা সিংহের যে মূর্তি বা ঘোড়ার মূর্তি, কিংবা অনেক সময় বাগানে একদম লাফিয়ে চলে যাচ্ছে এরকম যে পাথরের নকশা কাটা হরিণের মূর্তিগুলো, সেগুলো সেই রাজকীয় ভাবটাকে আরো বেশি করে এনফ্লাওয়ার করেছিল। অর্থাৎ ফিগারেটিভ স্কাল্পচারও অন্যরকম একটা বৈশিষ্ট্য যেটা পার্টিকুলার এই মুঘল আর্টের মধ্যে ইনক্লুড হয়েছিল। সেটা পরের দিকে, শুরুর দিকে নয়। শুরুর দিকে নয়, সেখানে ইসলামিক প্যারাডক্স, অর্থোডক্সকে একটু ভাঙা হয়েছিল। সেখানে এই অর্থোডক্সকে ভেঙে তারা এই কোর্টলি মানে রাজদরবারীয় যে কালচার কিংবা গার্ডেন স্কাল্পচারের জন্য সেখানে পাখি কিংবা অ্যানিমেল কিংবা মাইথোলজিক্যাল মিথিক্যাল যে ফিগার্স, তাকে কোথাও না কোথাও ইনক্লুড করা হয়েছিল। ঠিক আছে, মানে সিম্বলাইজের ব্যাপারটাও পরবর্তীকালে বেশি করে এসছে। খুব ইম্পর্টেন্ট, আঞ্চলিকতার দিক থেকেও বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। মুঘল সময়তে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে
আঞ্চলিক কালচার ছিল সেইগুলো কোথাও না কোথাও কিন্তু ব্লেন্ড হচ্ছে। আঞ্চলিক যেসব শাসকরা ছিল, বিশেষ করে গঙ্গা অঞ্চলের আবহাওয়া মানে উপত্যকা অঞ্চলে বা অববাহিকা অঞ্চলে, বিশেষ করে বাংলা বিহার অঞ্চলে, সেখানে কিন্তু টেরাকোটার ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। যে টেরাকোটাটা প্রাচীন বাংলার কালচার, তার সঙ্গে সঙ্গে মুঘলদের ইনফ্লুয়েন্সও কিন্তু ইনক্লুড হচ্ছে। গৌড়ের দিকে এই সময়ে কিন্তু বেশ কিছু নকশা আমরা দেখতে পাই, যেটা মুঘলের সময় হয়েছে। কিছুটা ক্ষেত্রে গুজরাটেও হয়েছে, কিছুটা ক্ষেত্রে পাঞ্জাবেও হয়েছে। ঠিক আছে, টেরাকোটার বেশ কিছু ব্যবহার আমরা দেখতে পাই। টেরাকোটার ওই দেখো, এই যে আর্ট স্টাইল, এটা যেমন মুঘলদের স্টাইল, আর্ট স্টাইলটা, তেমনি দেখো টেরাকোটার যে নকশা দেওয়ালের মধ্যে বিভিন্ন রকম মাইথোলজিক্যাল গল্পগুলোকে একদম খোদাই করা, সেই নকশাগুলো ইটের ওপর নানা রকম জিনিস নকশা করাগুলো, সেই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও ইনক্লুড হয়েছে, ইনফ্লুয়েন্স পাচ্ছে পরবর্তীকালে। টেরাকোটা অ্যান্ড স্টুকো রিলিফস এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ইনক্লুশন ফর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্কাল্পচার ট্র্যাডিশন বা স্কাল্পচার প্র্যাকটিসেস অফ মুঘল পিরিয়ড। অর্থাৎ ভারতবর্ষীয় যে ধারা ভাষাচর্চার দিক থেকে এবং পারস্যিক যে ধারা, এ দুটোর সুন্দর ফিউশন এই মুঘল যুগে পারফর্ম করা হয়েছিল, যেখানে হিন্দু মাইথোলজি অনুযায়ী পদ্ম ফুলের যে ব্যবহার সেটা যেমন আছে, তেমনি ইসলামিক জিওমেট্রিক যে প্যাটার্ন, এ দুটো সহাবস্থান এই মুঘল যুগে কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য চর্চার নিরিখে। আমরা যদি এবার এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো মুঘল সময়ে কি কি ভাস্কর্য শিল্প ছিল, কেমন ধারা ছিল, কেমন না ছিল, এই যে এত চর্চা, এত ইন ডিটেল পড়লাম, আমরা স্যার যদি উদাহরণ বা ছবির সাহায্যে পড়ার চেষ্টা করি, তাহলে তোমাদের আরো হয়তো ব্যাপারটা মনে রাখতে সুবিধা হবে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোকে বরং আমরা একটু এক ঝলকে দেখে রাখি। উল্লেখযোগ্য উদাহরণগুলো কি? আমরা 6খানা উল্লেখযোগ্য স্থাপত্য ভাস্কর্যের কথা মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। নাম্বার 1, হুমায়ুন টোম্ব দিল্লিতে রয়েছে, যেখানে আর্লিয়েস্ট মুঘল টোম্ব, শুরুর দিককার মুঘলের যে গম্বুজ, এইগুলোর উদাহরণ এটা হুমায়ুন টোম্ব, উইথ স্যান্ডস্টোন জালিস অ্যান্ড লোটাস মোটিভস। এই যে বলা হলো ভারতীয় যে দর্শন, যেখানে পদ্মের ব্যবহার, তার সঙ্গে এই যে জালি ব্যবহার, জালিকা তার ব্যবহার, তার সঙ্গে শ্বেত পাথরের ব্যবহার, এইটা কিন্তু প্রথম দিককার যে মুঘলদের সময় যে ভাস্কর্য চর্চা, তার নিদর্শন। কোথায়? দিল্লির হুমায়ুন টোম্ব। স্যার ছবিতে বুঝিয়ে দিন। দেখো, এই যে হুমায়ুন টোম্ব নাম্বার 1 এক্সাম্পল, যেখানে পদ্মের ব্যবহার রয়েছে, গম্বুজের ব্যবহার রয়েছে, আর্চের ব্যবহার রয়েছে, মানে পারস্য কালচারও রয়েছে, আবার ভিতরে গেলে তুমি যেখানে জালিকার ব্যবহারও দেখতে পাবে। গেল, এটা হুমায়ুন টোম্ব। 2, ফতেপুর সিক্রি, আকবর বানিয়েছিলেন আকবরের সময়কালে। ফতেপুর সিক্রি স্যান্ডস্টোন কার্ভিং, শ্বেত পাথরের ওপর খোদাই করা ছিল। কি রকম? জিওমেট্রিক্যাল খোদাই করা ছিল, অ্যান্ড ফ্লোরাল ডিজাইন ছিল, অর্নামেন্টাল পিলার ছিল, মানে একদম কারুকাজ করা পিলার ছিল, যাকে আমরা কি বলছি? দিওয়ানি খাস বলছি। দিওয়ানি খাসে যে বিল্ডিং, সেখানে আমরা এই ধরনের নকশা চিত্র দেখতে পাই ফতেপুর সিক্রিতে। তার ছবিতে বোঝান, দেখে নাও। এইটা 2 নম্বর। যেমন খিলান রয়েছে, পিলার রয়েছে, তেমনি শ্বেত পাথরের বানানো এই পার্টিকুলার দিওয়ানি খাসে একদম কার্ভিং, জিওমেট্রিক্যাল, ফ্লোরাল স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। একদম দেখতে পাচ্ছ অনেকটা সেই ষড়ভুজ টাইপের দেখতে, পেঞ্জিন শেপ টাইপের দেখতে। ওকে, নেক্সট 3 নম্বর উদাহরণ স্যার আমরা দেখে নিই। ওটাও আকবরের সময়তেই, আকবর টোম্বস অ্যাট সিকান্দ্রাবাদ যাকে বলা হয়। স্টোন কার্ভিংস উইথ হিন্দু মোটিভস লাইক স্বস্তিকা অ্যান্ড লোটাস শোয়িং সিনটিক্রিজম। আকবর আমরা জানি সর্বধর্মকে প্রমোট করেছে, আমরা জানি পরবর্তীকালে তিনি দিন ইলাহি নিয়ে এসছেন, অন্যরকম ধারা এনেছেন, অনেকটা অশোকের মতো করেই এই যে সর্বধর্ম সমন্বয়ের যে সংমিশ্রণ তিনি করার চেষ্টা করেছেন, চর্চা করেছেন তিনি,
সেটাকে আকবরের টোম সেখান থেকে দেখতে পাওয়া যায়। দেখো 2 নম্বর 3 নম্বর এই ছবিটাতে, যেখানে স্বস্তিকার ব্যবহার করা হচ্ছে, পদ্মের ব্যবহার করা হচ্ছে, আবার এই যে পার্সিয়ান স্টাইল মুঘল ঘরানা তারও ব্যবহার রয়েছে। 4 নম্বর উদাহরণ আগ্রা ফোর্ট, এটাও আকবরের সময় আবার কিছুটা শাহজাহানের সময় হয়েছিল। আগ্রা ফোর্ট যেখানে এই জালি স্ক্রিন, ওই যে বলা হলো ঘুলঘুলি, কার্ভড পিলার, বেঁকানো যে গম্বুজগুলো, যে স্তম্ভগুলো, অ্যান্ড ইনলে ওয়ার্ক, এই সবের কিন্তু সংমিশ্রণ হচ্ছে আগ্রা ফোর্ট, আগ্রার দুর্গ। স্যার আগ্রা ফোর্টের ছবি 4 নম্বর তোমার রয়েছে। আগ্রা ফোর্ট যেখানে পিলারগুলো বেঁকানো, যেখানে জালিকার ব্যবহার করা হয়েছে, ভেতর দিকে তুমি যাও এবং সেখানে পরিষ্কারভাবে কিন্তু ওই পার্টিকুলার এই ইনলে ওয়ার্কের কাজকর্ম নিদর্শন দেখতে পাওয়া যায়। 5 নম্বর খুব খুব ইম্পর্টেন্ট, তাজমহল শাহজাহানের সময়। পৃথিবীর ইতিহাসে প্রেমের সব থেকে বড় গিফট বলা যেতে পারে তাজমহল। পিনাকল অফ পিয়েত্রাদুরা অ্যান্ড মার্বেল কার্ভিং, পিয়েত্রাদুরার সব থেকে গুরুত্বপূর্ণ নিদর্শন এই তাজমহলকে বলা যেতে পারে পিয়েত্রাদুরা স্টাইলের, যেখানে নকশা, দামি দামি পাথর, যেখানে এমন করে পাথরের মধ্যে অন্য ইম্পর্টেন্ট পাথরগুলোকে বসানো হয়েছে, যেখানে রং বেরঙের যেন মনে হবে ছবি আলপনা এঁকে চলে গেছে, তার সঙ্গে যে স্টাইল, পিয়েত্রাদুরা স্টাইল, অনন্য, আমাদের পৃথিবীর অন্যতম আশ্চর্য শিল্পকর্ম বলা যেতে পারে। আর লাস্ট ওয়ান, এটা হচ্ছে লালকেল্লা, রেড ফোর্ট, ফ্লোরাল রিলিফস মার্বেল, কার্ভড ব্র্যাকেটস অ্যান্ড জালি ওয়ার্ক। তার মানে এই যে পরের ছবি যদি তোমরা দেখো, সেখানেও দেখো এক ধরনের স্টাইল তৈরি করা হচ্ছে, ওই একই রকম, যার ঘরানা মুঘল ঘরানা, অন্য সমস্তদের থেকে পৃথক, সুলতানি যুগের থেকে পৃথক, ভারতীয় সংস্কৃতির সঙ্গে আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছে, ইনফ্লুয়েন্স হচ্ছে ইসলাম থেকেই, কিন্তু নিজস্ব ধারা সমস্ত তৈরি করে দিচ্ছে আলাদা রকমভাবে। এবং সেখানে কোথাও রকমভাবে কিন্তু ডাইরেক্টলি ধর্মের ওপর সমস্ত আর্ট অ্যান্ড কালচার ভারতবর্ষ প্রাচীন হিসেবে যেভাবে চর্চা করা হয়েছিল, সম্পূর্ণ ভিন্ন রূপে স্থাপত্য, বাড়ি ঘর, এইগুলোর ওপর জোর দেওয়া হচ্ছিল, বিল্ডিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে, আর্কিটেকচারের ওপর জোর দেওয়া হচ্ছে এই মুঘল ভাস্কর্য চর্চার নিদর্শনগুলোকে। এই যে চর্চাগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে যখন মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে, তার কারণ ফান্ডিং কমছে, মুঘলদের দিল্লিতে যখন পাওয়ার কমে যাচ্ছে, ন্যাচারালি আঞ্চলিক শক্তির বিকাশগুলো হচ্ছে। তোমরা যদি মডার্ন ইতিহাসের শুরুর দিককার গল্পগুলো পড়ে থাকো পরপর প্লেলিস্ট অনুযায়ী, সেখানে দেখবে আমি মুঘলদের কীভাবে ক্ষমতা চলে যাচ্ছে, আঞ্চলিক শক্তির বিকাশ হচ্ছিল রাজনৈতিক দিক থেকে, সেগুলোকে চর্চা করে দিয়েছিলাম তোমাদেরকে, প্লেলিস্টে দেখো রয়েছে ওখানে, যারা এখনো দেখুন যারা দেখে নিও। তো মুঘলদের পরবর্তী, ঔরঙ্গজেবের পরবর্তী শাসকদের যেমন মুঘলদের নমন হচ্ছে ক্ষমতার দিক থেকে, তেমনি আঞ্চলিক শক্তির বিকাশ হচ্ছে, বাংলার নবাবের উত্থান হচ্ছে, অযোধ্যার নবাবের উত্থান হচ্ছে, এইদিকে মারাঠা শক্তির বিকাশ হয়ে যাচ্ছিল, এদিকে নিজামের পাওয়ার বাড়ছিল, ধীরে ধীরে রাজপুতরা বিদ্রোহ করছিল, এদিকে পাঞ্জাবে আরও পরবর্তীতে দেখতে পাবো পাঞ্জাব কেশরী আসবে। এই যে নানা রকম আঞ্চলিক শক্তিগুলোর বিকাশ, ন্যাচারালি তাহলে ফান্ডিংয়ের অভাব হচ্ছে মুঘল দরবারে। তো মুঘলদের পৃষ্ঠপোষকতায় যে চর্চা হচ্ছিল, ভাস্কর্য চর্চা, স্থাপত্য চর্চা, তার নিদর্শনের পরিমাণ কমবে, রাদার ধীরে ধীরে মলিন, আরও অনেক কম ফান্ডিংয়ে আঞ্চলিক যে স্কাল্পচার, ভাস্কর্য চর্চা, তার উত্থান দেখা যাবে। প্রভিন্সিয়াল এবং লেস রিফাইন্ড, খুব পলিশ নয়, দারুণ গ্র্যান্ডিয়ার নেই, দারুণ রাজকীয় ব্যবসাবার নেই, কিন্তু টিম টিম করতে করতে সেই যে মুঘলদের যে ঘরানা আর আর্ট অ্যান্ড কালচারের যে প্র্যাকটিস, তার পরিমাণ কমে আসবে। কিছু কিছু আঞ্চলিক শাসকরা করেছিল, যেমন আউধ, হায়দ্রাবাদ, বেঙ্গলের লোকজন, মুর্শিদাবাদের বিভিন্ন রকম দুর্গ কিংবা মসজিদে গেলে আমরা দেখতে পাই সেই ধরনের আর্ট ফর্ম, কিছু হায়াতদুয়ারি তারই নিদর্শন। ঠিক আছে, তো চর্চা হচ্ছিল, টেরাকোটার চর্চা বাড়ছিল, সমস্ত কিছু বাড়ছিল, কিন্তু
সেই যে দারুণ মুঘলদের, মানে দিল্লির সম্রাটরা যা হতে পারবে, সারা দেশের মেন ক্যাপিটাল, ওখানে মেন ফান্ডিং আসছে, ওখানে সেখানে আঞ্চলিক ফান্ডিং আর কত বেশি হতে পারে সেই, আরে ভাবও তো বুঝতে হবে ভাব টাকা কত বেশি আছে এইটা। তো ওভারঅল যা যা পড়লাম স্যার, আমরা মুঘলদের যে ভাস্কর্য চর্চা পড়লাম, মুঘলদের যে স্থাপত্য চর্চা পড়লাম, তার মূল গুরুত্বপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করা পয়েন্টগুলো কি? নাম্বার ওয়ান, এদের পার্টিকুলার কোনো আদর্শ ছিল না। এরা পার্টিকুলার কোনো আদর্শের ওপর, মানে আল্লাহকে কিংবা কোনো ভগবানকে কিংবা কোনো ব্যক্তিগত কোনো রাজা বা সম্রাটকেই তাকে খোদাই করা হবে এই রকম কোনো মোটিভ ছিল না। রাদার তারা অ্যাস্থেটিক এমব্লিশমেন্টের ওপর জোর দিয়েছিল। তারা জায়গার ওপর তাদের তাদের নিজেদের স্মৃতিচারণের জন্য তারা কোনো মিনারে বানিয়ে দিয়েছে, তারা কোনো রকমভাবে কোনো দুর্গ বানিয়ে দিয়েছে ক্ষমতার আস্ফোরণ দেখানোর জন্য, প্রেমকে দেখানোর জন্য। তারা প্রেমকে দেখো, প্রেমকে কি বলবো, বাস্তবে বেশি করে প্রকট করার জন্য তারা তাজমহল বানিয়ে দিয়েছে। কিন্তু তারা কোনো রকমভাবে একটা ছবি আঁকা আমরা দেখতে পাবো পরবর্তীতে, পেইন্টিংয়ে শাহজাহানের সময় বেড়েছিল, কিন্তু এইখানে স্থাপত্যের ওপর তারা জোর দিয়েছে, বিল্ডিংয়ের ওপর তারা জোর দিচ্ছে। কোনো রকম সেখানে ধর্মের আস্ফালন খুব কম হচ্ছে। ইসলামিক নন ফিগারেটিভ ইথস, যে কোনো পার্টিকুলার ফিগার নয়, বরং জিওমেট্রিক্যাল ফিগার, জ্যামিতিক আকার, ক্যালিওগ্রাফি, এগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। আবার সঙ্গে সঙ্গে এই নকশাগুলোর সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে ভারতবর্ষীয় দর্শন, যেমন পদ্মফুল, যেমন অল্প অল্প বাগানে কিংবা সিংহদ্বারে অ্যানিমেলের প্রতিচ্ছবি, কিংবা লতা পাতা, এই নকশাগুলো করতে সাহায্য করেছে। তো ইন্ডিয়ান আর্টিস্টিক ট্র্যাডিশনটাও তার মধ্যে ব্লেন্ড হয়ে গেছিল। অর্থাৎ নতুন ধরনের একটা ফিউশন কালচার আসছে। এই যে এখন বলা হয় না, ফোক গান আর রক গানকে মিলিয়ে এক ধরনের ফিউশন মিউজিক, সেই এখানেও আর্ট অ্যান্ড কালচার প্র্যাকটিসের দিক থেকেও ফিউশন আর্কিটেকচার, ফিউশন স্কাল্পচার প্র্যাকটিস চলে আসছে, যেটা রিফ্লেক্ট করছিল মুঘল স্পিরিট অফ সিনথেসিস, মুঘলের যে নিজস্বতা, মুঘল আর্ট অ্যান্ড কালচারের যে নিজস্বতা, ইউনিকনেস, তাকে কোথাও না কোথাও এটা কিন্তু পোর্ট্রে করে দিচ্ছে। ইটস লিগাসি ক্যান বি সিন ইন ইন্দো ইসলামিক অ্যান্ড ইন্দ্রো সারাসেনিক আর্কিটেকচার অফ ল্যাটার পিরিয়ড। পরবর্তীকালেও কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের প্রকাশ দেখতে পাই এই মুঘলের পরবর্তীকালের রাজবংশীয়দের মধ্যে। কিন্তু সেই রকম যে চর্চা, যে ব্যাপকতায় চলে গেছিল মুঘলদের সময়, বিশেষ করে আকবর থেকে শাহজাহানের মধ্যে, হুমায়ুন থেকে শুরু হয়েছিল বলা যেতে পারে, সেইটা কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যায় না। এইখানেই মুঘলরা স্থাপত্য চর্চা, ভাস্কর্য চর্চা দিকে অন্যতম। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। কি কি জানতে পারলে সেটা জানিয়ে দিও, আরও কি কি করতে পারলে আরও ভালো হয়। এরকমভাবেই কিন্তু প্রতিটা আঙ্গিক আমরা অ্যানালাইসিস করছি, পরীক্ষামুখীভাবে অ্যানালাইসিস করছি। নোটপত্র বাংলা এবং ইংরেজি ভাষা দুটোতেই দেওয়া থাকছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করে যাও এবং প্লে লিস্ট দেখা করে যাও। আর দেখো আই বাটন দেওয়া আছে, ওখানে যে ক্লাসগুলো দেখা যাচ্ছে তুমি যদি দেখে না থাকো সেই ক্লাসগুলো অবশ্যই করে নাও। আর যারা পুরনো হচ্ছ তারা কিন্তু মনে রাখো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু আস্তে আস্তে মক নেওয়া শুরু হবে। রেডি থাকো, মনে রাখো সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস, ওটাকে পেতে গেলে ওই রকম ভাবেই পড়াশোনা করতে, চর্চা করতে হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।